একজন স্পিকার তো কাস্টোডিয়ান অফ দি হাউস। তো মাননীয় স্পিকারকে সোজা তাকাতে হবে, ডান দিকে তাকাতে হবে, বাঁ দিকে তাকাতে হবে। 15 বছর ধরে কেউ যদি ডান দিকে তাকিয়ে থাকেন, আমার ধারণা স্পন্ডিলাইসিস হবে বা হয়েছে। তো এই বিধানসভার একটা গরিমা রয়েছে। এই বিধানসভায় হাসিম আব্দুল হালিমের মতো মানুষ দীর্ঘ সময় স্পিকারের চেয়ার আলোকিত করেছেন। সুতরাং বিধানসভার মর্যাদা, বিধানসভার গরিমা, এবং আমি এর আগে বলেছি, রিপিট হবে হয়তো, ধরুন বছরে 11 দিন হাউস ফাংশন করছে, গণতন্ত্রের জন্য একদম লজ্জাজনক। তো আমরা গতকাল বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে যেটা বলেছি, অনুরোধ করেছি, দাবি করেছি যে আমাদের বিধানসভার ওয়ার্কিং ডেজটা বাড়াতে হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা গত 15 বছরে গোটা দেশের মধ্যে সবথেকে কম দিন রান করা বিধানসভা। তো সরকার বলেছেন, স্পিকার বলেছেন যে তারা নিশ্চিতভাবে দেখবেন যাতে দিন বাড়ানো যায়। এবং সবথেকে বড় কথা, ধরুন আমি আজকে বিরোধী দলনেতা, যদি পুরনো ধারাবাহিকতা বজায় থাকতো আমার তো এখানে আসারই কথা নয়, কারণ 10 বছর লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকার কথা ছিল। তো বা আজকে যে ঘটনা ঘটেছে, যখন আমি ভেতরেই ছিলাম, মাননীয় রাজ্যপাল যখন ঢুকবেন তখন আমায় খবর পাঠানো হয় ইমিডিয়েটলি বাইরে আসবার জন্য। এবং আপনারা দেখেছেন যে আমি যা কাস্টম, এটা পার্লামেন্টেরও কাস্টম, এবার 15 বছরে পশ্চিমবঙ্গের বিধানসভায় এই কাস্টম উঠে গেছিল। সেই কাস্টম ফলো হয়েছিল যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন। তো পার্লামেন্টারি ডেমোক্রেসি, পরিষদীয় রাজনীতি, তার একটা কাস্টম থাকে। এটা গোয়াজ ইউ লাইক নয়, হুইমস অ্যান্ড ফ্যান্সিতে চলার কথা নয়। তো যা মানে অ্যান আই ফর অ্যান আই মেক্স দ্য ওয়ার্ল্ড ব্লাইন্ড। তো কোনো ভুল হয়ে থাকলে সেই ভুলটা যদি শুধরে নেওয়া যায়, কেউ যদি শুধরোতে চান, সেটা পজিটিভ। এবার আমরা আজকে রাষ্ট্রপতির এই মাননীয় রাজ্যপালের অভিভাষণ হয়েছে, আমরা শুনেছি, আমরা তা স্টাডি করব। 6 ঘন্টা টাইম অ্যালটেড রয়েছে। বিরোধীরা, সরকার বলেছেন অর্ধেক সময় বিরোধীরা পাবেন। হাউস বিলংস টু দ্য অপোজিশন। আমরা আমাদের যা নির্দিষ্ট বক্তব্য আছে বক্তব্য রাখবো। বিধানসভা যাতে স্মুথলি ফাংশন করে, মানে বিধানসভা সেইভাবে যাতে ফাংশন করতে পারে, আমরা তার জন্য দায়বদ্ধ। আমি বললাম না যে কুণালবাবুর কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না, অনেক জরুরি কাজ আছে। 2/3 বেশি বিধায়ক তারা আমাদের সমর্থন করেছেন। আমরা কালেকটিভ হিসেবে কি করব, মানে আমি তো কথা বলবো না যে ওনার শুধু বাইট দেওয়া কাজ, এনিহাও এর মধ্যে আমি ঢুকবো না। ওনার যা প্রাণে চাই উনি বলতে চান, বলতে পারেন। আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোতে আর মানে এটা তো ওই যে বললাম লিউকোপ্লাস্ট লাগানো নেই তো এখন, মানে তাহলে তো 10 বছর ওনাকেও চুপ করে থাকতে হতো। আচ্ছা, ফিরহাদ হাকিম কোথায় বসেছিলেন? ফার্স্ট রোতে বিধানসভার বিরোধী দলনেতার চেয়ারের পাশের চেয়ারে, পাশের সিটে ছিলেন বিরোধী পক্ষের মুখ্য সচেতক আকরুজ্জামান। তার পাশের সিটটায় ছিলেন ফিরহাদ হাকিম। তার পাশের সিটটায় ছিলেন জাভেদ আহমেদ খান। তার পাশের সিটে, মানে পরের রোতে প্রথম আরেক যে সিটটি, সেটায় সাবিনা ইয়াসমিন, তারপরে শিউলি সাহা, তারপরে অরূপ রায়, তারপরে রথিন ঘোষ। তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখুন না, আমি আর বলে কি হবে। অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাংক ম্যানেজারকে চিঠি লিখে বলেছেন অবিলম্বে তৃণমূলের যে তহবিল টাকা ফ্রিজ করা হোক, যাতে সেটা কোনো বন্ধ রাখা হোক, স্থগিত রাখা হোক। এটা নিয়ে কি বলবেন? কারণ হচ্ছে যে চলছে, মানে গোষ্ঠী হয়েছে, যে কোনো সময় সমস্যা হতে পারে, কেউ যাতে টাকা তুলতে না পারে, ফিক্সড ডিপোজিট না করতে পারে, লেনদেন যাতে না হয়। প্রথম কথা, মানে এটা শুধু ফিক্সড ডিপোজিট, লেনদেন, টাকা পয়সার বিষয় নয়। ধরুন যে বিপুল পরিমাণ কাটমানি, আমাকে একটু আগে একজন ফোন করেছিলেন, ফোন করে একটা বিষয়ে বললেন, তাকে আমি পরিষ্কার বললাম যে আমি মনে করি যে যার কথা বলেছেন তিনি একজন ডাকাত, সুতরাং আমাকে প্লিজ দয়া করে ফোন করবেন না। মানে কথা যখন বলেছি, আমার কাছে কিছু তথ্য আছে। এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি, তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন, সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে। এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি, সেটাই বা কী করে প্রমাণ হবে? সুতরাং তদন্তের স্বার্থে তো আমি মানে এটা দেখেছি, আমি চিঠিটাও পড়লাম, সংবাদ মাধ্যমে চিঠিটা দেখেছি। তো শুধু ওই টার্ময়েলের বিষয়টা নয়, আমার কাছে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে যে চুরির টাকা, কাটমানির টাকা,
এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে, সেটা তো আমি প্রমাণ করতে পারবো না। সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। প্রধানমন্ত্রী যোগা দিবসে আসছেন, বেশ কিছু অর্গানাইজেশনের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে তাহলে নামাজ যদি ব্রিগেডে হতে পারতো, তাহলে যোগা দিবসের অনুষ্ঠানটা কেন হচ্ছে না? এটা কি আপনার কোনো বক্তব্য রয়েছে? আমায় এটা সম্যকভাবে জানতে হবে। এখন তবে বর্ষা হচ্ছে, তো ব্রিগেডে বৃষ্টি হলে সেখানে কোনো ধরনের কর্মসূচি করা মুশকিল। আমায় জাভেদদা বলছিলেন যে ব্রিগেডে এবার যে নামাজ হয়েছে তাতে খুবই সুষ্ঠুভাবে নামাজ হয়েছে, কোনো ধরনের সমস্যা হয়নি। বাকি বিষয়টা আমি খোঁজ নেবো। তবে একটা কথা কানে আসছিল যে ব্যাপক আকারে বৃষ্টি হলে, আবহাওয়ার যা পূর্বাভাস রয়েছে, বৃষ্টি হলে ব্রিগেডে আবার কোনো ধরনের কর্মসূচি করা কঠিন। আরেকটা বিষয় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধানসভার যে শৈজাল কাণ্ড, তাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সিআইডি এবার জেরা করতে চায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে আমি কিভাবে এর সঙ্গে জড়িত, আমি কেন ইনভেস্টিগেশনের আওতায় আসছি। দেখুন, শৈজাল কাণ্ড নিয়ে যে তদন্ত চলছে আমি তার অন্তর্ভুক্ত। আমারও ইন্টারোগেশন হয়েছে, আমারও এক্সামিনেশন হয়েছে। স্বাভাবিকভাবে শৈজাল কাণ্ডের যে তদন্ত চলছে, আমি যেহেতু তদন্তের আওতাধীন, আমি এবং সন্দীপন আমাদের একই দিনে ইন্টারোগেশন হয়েছিল, এক্সামিনেশন হয়েছিল, আমি এ নিয়ে কোনো কথা বলতে পারবো না। তারা দাবি করেছেন যে তারা আপনার কাছে সময় চাইবেন না, মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে তাদের জন্য আলাদা সময় অ্যালট করা হোক এবং আলাদা করা হোক। দেখুন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে হয়, ধরুন যে আপনার স্ট্রেংথ অনুযায়ী সময় হয়, তা আমাদের কোনো সমস্যা নেই। স্ট্রেংথ অনুযায়ী যদি ধরুন পার্লামেন্টে, আমি তো দেখেছি পার্লামেন্টে আপনার যতজন সদস্য সেই সদস্যের ভিত্তিতে আপনার সময়। তো সরকার যদি মনে করেন যে স্ট্রেংথের ভিত্তিতে সময় দেবেন, আমাদের তো কোনো সমস্যা নেই, স্ট্রেংথের ভিত্তিতে সময় হতেই পারে। আমি এই বিষয়ে এখনো কিছু জানি না। এটুকু জানি যে 80 জন একজন জেলে আছেন, তো 80 জন বিধায়কের মধ্যে আপাতত 65 জন আমাদের সঙ্গে আছেন। আগামীকাল বা সোমবার এটা বাড়বে কিনা তো আমি এক্ষুনি বলতে পারবো না। সুতরাং 80-র মধ্যে 65%টা আপনারা হিসেব করে নিন। অরূপ বিশ্বাস তাকে 5 তারিখে কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 12 তারিখে তিনি নিজেই কোষাধ্যক্ষ হিসাবে চিঠিটা পাঠিয়েছেন এবং দলীয় কোনো প্যাডে চিঠি মানে তার হাতে এসেছে। অনেকে বলছেন যে চিঠিটা নাকি উনি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে করে থাকতে পারে এবং আপনাদেরই ক্যাম্প বলছে যে হয়তো নিজের কাছে টাকাটা রেখে দিচ্ছেন সেই কারণে। দেখুন, আমি তৃণমূলের প্রথম কথা, কে কবে কোন পদে আছে এটাই তো এখন কোটি টাকার প্রশ্ন। মহিলা সভানেত্রীর নাম, মহিলা সভানেত্রী তার আগেই সই করে ফেলেছেন। যুব সভানেত্রীর নাম ঘোষণা হচ্ছে, তিনি অন্যত্র চলে গেছেন। সুতরাং এই যে রবীন্দ্রনাথ চ্যাটার্জির নাম কাল ঘোষণা হলো, কাল তো প্রদীপ সরকার। সুতরাং কে কোথায় আছেন এটাই তো এখন কোটি টাকার প্রশ্ন। নাম ঘোষণা হচ্ছে, আমি বরং অনুরোধ করব যারা বাইট দেন যে নাম ঘোষণার পর অন্তত 24 ঘন্টা ওয়েট করে তারপর সেটা পাবলিক করুন। কারণ নাম ঘোষণা হলো, তারপর দেখা গেল 12 ঘন্টার মধ্যেই পদত্যাগের হিড়িক উঠছে। আমার কাছে তো খবর আছে যে ওই নাম যাদের ঘোষণা হয়েছে তার মধ্যে আরও অনেকে পদত্যাগ করবেন। সুতরাং মানে কার কি পদ আছে, কার কোন পদ নেই, এগুলো সব এখন ইমমেটেরিয়াল হয়ে দাঁড়িয়েছে। দেখতে থাকুন, ধৈর্য ধরুন, মানে মেনি থিংস উইল গেট আনফোল্ডেড। মমতা বন্দ্যোপাধ্যায় যে পিএসও চেঞ্জ করা হয়েছে তা নিয়ে একদম প্রত্যেকেই দাবি করা হচ্ছে যে হঠাৎ করে চেঞ্জ কেন? পিএসও চেঞ্জ তো রুটিন প্রক্রিয়া। ধরুন আমি ব্যক্তিগতভাবে তো জানি বুদ্ধদেব ভট্টাচার্যের যারা পিএসও ছিলেন তাদের কোথায় কিভাবে ডিউটিতে পাঠানো হয়েছিল। শুভেন্দু অধিকারীর যারা পিএসও ছিলেন তারা কোথায়। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটিতে তোর কোনো কাটলমেন্ট হয়নি। তো পিএসও চেঞ্জ রুটিন চেঞ্জ। এবার এটা তো হচ্ছে যারা আধিকারিক আছেন, প্রশাসন আছেন, তারা ঠিক করবেন। পিএসও তো চেঞ্জ হয়, অনেকে আছেন পিএসও চেঞ্জ হতে থাকে, এটা নর্মাল প্রক্রিয়া। কিন্তু তার যে সর্বোচ্চ সিকিউরিটি, সেই সিকিউরিটিতে কোনো কাটলমেন্ট নেই। সেটা তো ওনার ব্যাপার, আমি কি করে বলবো উনি কাকে নেবেন কাকে নেবেন না।
সেই বিষয়ে আমি বলতে পারবো না, মানে এটা তো আমার ব্যাপার নয়। তবে এটা আমি জানি যে মানে ধরুন রাজ্যের অনেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তারা যখন প্রাক্তন হয়ে গেছেন তাদের পিএসওদেরও চেঞ্জ করে অন্য পিএসও দেওয়া হয়েছে, এটা নতুন কোনো ঘটনা নয়। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর পিএসওদেরও কী হয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রীর থেকেই জানা যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পিএসওদের কী হয়েছিল কিছুটা তো আমিও জানি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।